আজকে আমরা শুনব দুই ভাইয়ের এক অসামান্য গল্প, একটা বিশাল উত্তরাধিকার, আর সেই উত্তরাধিকারকে ঘিরে মরুভূমির মধ্যে নেওয়া একটা সিদ্ধান্ত, এমন এক সিদ্ধান্ত যার রেশ থেকে গিয়েছিল পরের 10টা বছর। বলা হয় মরুভূমি নাকি সব গোপন কথা নিজের বুকে কবর দিয়ে দেয়, কিন্তু আসলেই কি তাই? সব রহস্য কি সেখানে লুকিয়ে রাখা যায়, নাকি সময় হলে ঠিকই সবটা প্রকাশ পেয়ে যায়? আমাদের আজকের গল্পের সুরটা কিন্তু ঠিক এই প্রশ্নটার মধ্যেই লুকিয়ে আছে, একটা লুকানো অপরাধ আর তার অবশ্যম্ভাবী পরিণতির গল্প। তো গল্পের শুরুটা হচ্ছে এক ধনী বণিকের মৃত্যুশয্যা থেকে। তিনি তার দুই ছেলে, বড় ছেলে সালেম আর ছোট ছেলে মাসুদকে জীবনের শেষ এবং সবচেয়ে জরুরি নির্দেশটা দিয়ে যাচ্ছেন। বাবার শেষ ইচ্ছাটা ছিল একদম পরিষ্কার, এই বিশাল সম্পত্তি, এই বিপুল ধনদৌলত, এসবের ভাগাভাগি এখন হবে না। ভাগ হবে, তবে সেটা হবে ন্যায্যভাবে। আর তাও তাদের বাণিজ্য কাফেলা যখন শামের বাজারে পৌঁছাবে, ঠিক তখন। এই শাম ছিল সে সময়ের এক বিরাট বাণিজ্য কেন্দ্র। মানে বুঝতেই পারছেন, এই বিপদ ভরা লম্বা যাত্রাই ছিল দুই ভাইয়ের জন্য আসল পরীক্ষা। যাত্রার শুরু থেকেই দুই ভাইয়ের চরিত্রে যে কি বিশাল ফারাক তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। একদিকে বড় ভাই সালেম, যে কিনা আরামে পালকিতে বসে আছে, তার চোখ শুধু সোনায় ভরা বস্তাগুলোর দিকে, আর মাথায় কেবল একটাই চিন্তা, কতটা তার ভাগে আসবে। আর অন্যদিকে ছোট ভাই মাসুদ, সে কিন্তু পায়ে হেঁটে উটের পাশ দিয়ে চলেছে, পুরো কাফেলার দেখাশোনা করছে। তার একটাই লক্ষ্য, যে করেই হোক বাবার শেষ ইচ্ছাটা পূরণ করতে হবে। কিন্তু এই যাত্রার পথটা হঠাৎই একটা অন্ধকার দিকে মোড় নেয়। মরুভূমির ঠিক মাঝখানে, যেখানে সভ্যতার কোনো চিহ্নই নেই, সেখানে সালেমের মনের লোভটা, সেই লোভটা একটা ভয়ঙ্কর পরিকল্পনায় রূপ নেয়। রুবা আল খালি, মানে যেটাকে বলা হয় এমটি কোয়ার্টার, সেই জনমানবহীন মরুভূমির গভীরে গিয়ে সালেম হঠাৎ ভয় পাওয়ার ভান করতে শুরু করে। সে চিৎকার করে বলতে থাকে, আমরা পথ হারিয়ে ফেলেছি, আমাদের জলও প্রায় শেষ। আসলে পুরোটাই ছিল তার ভয়ঙ্কর এক চক্রান্তের প্রথম চাল। সালিমের প্ল্যানটা ছিল একেবারে ঠান্ডা মাথায় করা। দেখুন কিভাবে কাজটা করল সে। প্রথমে মাসুদকে একটা পুরনো কুয়োর খোঁজার মিথ্যে গল্প বলে কাফেলা থেকে দূরে সরিয়ে নিয়ে গেল। তারপর যখন মাসুদ সরল মনে সেই শুকনো কুয়োর ভেতরে ঝুঁকে দেখছিল, ঠিক তখনই সালেম পেছন থেকে একটা ভারী পাথর দিয়ে ওর মাথায় মারল এক ঘা। মাসুদ জ্ঞান হারানোর পর ওকে ওই অন্ধকার গর্তের মধ্যে ফেলে দিল। কিন্তু এখানেই শেষ নয়। চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়ে মাসুদের জলের মশকটা ফুটো করে কুয়োর মুখে এমনভাবে ঝুলিয়ে রাখল যাতে জলের ফোঁটা পড়ার শব্দটা শুনতে পায়। একবার ভেবে দেখুন কি ভয়ঙ্কর। ব্যাস, এক ভাইকে মৃত ভেবে ফেলে রেখে আসা হলো। কাফেলায় ফিরে গিয়ে নেকড়ে আর ডাকাতের একটা বানানো গল্প ফেদে বসল সালেম, আর এভাবেই সমস্ত সম্পত্তি একা হাতিয়ে নিল সে। এরপর কেটে গেল 10টা বছর, আর এই এক দশকে দুই ভাইয়ের ভাগ্য এমনভাবে ওলটপালট হয়ে গেল, যা দেখলে মনে হবে যেন প্রকৃতি নিজেই কোনো এক অদৃশ্য হাতে ন্যায় বিচার করছে। এই 10 বছরে দুই ভাইয়ের জীবনযাত্রাটা দেখুন। প্রথম দিকে সালেম সেই উত্তরাধিকারের টাকা দিয়ে প্রাসাদ আর বিশাল ব্যবসার সাম্রাজ্য গড়ে তুলল, আর অন্যদিকে প্রায়মৃত মাসুদকে মরুভূমি থেকে উদ্ধার করল এক বেদুইন গোষ্ঠী। 5 বছর যেতে না যেতেই সালেম তার সময়ের সবচেয়ে ধনী ব্যক্তি, যাকে বলে কারুন, সেই নামে পরিচিত হল। কিন্তু ঠিক তখনই তার হাতে দেখা দিল এক অদ্ভুত আর যন্ত্রণাদায়ক চর্মরোগ। আর মাসুদ, সে তখন এক সম্মানীয় যোদ্ধা, আর সেই গোষ্ঠীর শেখের মেয়েকে বিয়ে করেছে। 10 বছরের মাথায় সালেমের ধনসম্পদ আকাশ ছোঁয়া, কিন্তু তার শরীরটা ভেতর থেকে পচে যাচ্ছে। আর মাসুদ, সে তার জ্ঞান আর শক্তির জোরে ওই গোষ্ঠীর নতুন শেখ হয়ে উঠেছে। মানে ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, তাই না? একদিকে সালেম যেন এক যন্ত্রণার কারাগারে বন্দি রাজা, সোনার কাপে জল খায়, কিন্তু শরীরটা জ্বলে পুড়ে যায়। চারপাশে শুধু ধনসম্পদ, কিন্তু সে একদম একা। আর অন্যদিকে মাসুদ, যে কিনা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এখন একজন শেখ, থাকে সাধারণ এক তাঁবুতে, কিন্তু তার সম্মান অনেক। মরুভূমিতে একটা গোটা গোষ্ঠীকে সে নেতৃত্ব দেয়। অনেক চিকিৎসা করানো হলো, কিন্তু সালেমের রোগ সারেই না। শেষে এক জ্ঞানী ব্যক্তি এসে এক অদ্ভুত কথা বললেন। তিনি বললেন, সালেমের এই রোগের একটাই ওষুধ আছে, সেটার নাম লাল মাখাল ফল, এক অত্যন্ত বিরল উদ্ভিদ। আর এই গাছটা নাকি জন্মায় শুধুমাত্র একটাই জায়গায়, এমন এক শুকনো কুয়োর গভীরে, যেখানে অন্যায়ভাবে কাউকে সাংঘাতিক আঘাত করা হয়েছিল। যন্ত্রণায় ছটফট করতে করতে সালেম শেষ পর্যন্ত তার সেই অতীতের মুখোমুখি হতে বাধ্য হল।
যে অতীতকে সে 10 বছর আগে মরুভূমির বালিতে কবর দিয়ে দিয়েছে বলে ভেবেছিল, সেই অতীতই ফিরে এলো। সে এখন মরিয়া হয়ে উঠেছে। যে করেই হোক তাকে তার পাপের উৎসে সেই মরুভূমিতে ফিরে যেতেই হবে। কিন্তু 10 বছর পর সেই জায়গায় ফিরে এসে সালেম যা দেখল তাতে সে একেবারে হতবাক হয়ে গেল। সেই শুকনো নির্জন কুয়োটা আর সেখানে নেই। তার জায়গায় এখন একটা সবুজ মরুদ্যান, আর সেখানে এক সম্ভ্রান্ত গোষ্ঠীর শিবির পাতা। যে জায়গাটা ছিল মৃত্যুর প্রতীক, সেটাই যেন অলৌকিকভাবে জীবনের উৎস হয়ে উঠেছে। আর এর পরই আসে গল্পের সেই চরম মুহূর্তটা। ওই গোষ্ঠীর শেখ যখন তার মুখের পর্দাটা সরালো, দেখা গেল সে আর কেউ নয়, সে মাসুদ। ভাবুন একবার, 2 ভাইয়ের মুখোমুখি দেখা হলো, কিন্তু এবার নির্যাতিত ভাইটিই বসে আছে সম্মান আর ক্ষমতার আসনে। মাসুদ তখন সালেমের সামনে জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নটা রাখল। তাকে বেছে নিতে হবে দুটোর মধ্যে একটা, হয় সম্পদ নাও কিন্তু সঙ্গে পাবে মৃত্যু, অথবা জীবন ফিরে পাও কিন্তু সঙ্গে থাকবে দারিদ্র্য। এই এক প্রশ্নের মধ্যে দিয়েই সালেমকে শেষ পর্যন্ত তার জীবন আর তার পাপের টাকায় গড়া সম্পদের মধ্যে একটাকে বেছে নিতে হল। শর্তগুলো ছিল একদম সোজাসাপটা, কিন্তু ভীষণ কঠিন। এই নিরাময়ের দাম টাকা দিয়ে শোধ করা যাবে না, এর দাম হল সম্পূর্ণ ন্যায়বিচার। সালেমকে তার সব কিছু দিয়ে দিতে হবে, তার সমস্ত সম্পদ, কাফেলা, প্রাসাদ, এমনকি গায়ের ওই দামি পোশাকটাও। বিনিময়ে মাসুদ তাকে কি দেবে? দেবে সেই নিরাময়ের গাছ, মানে নতুন করে বাঁচার একটা সুযোগ, আর দেবে ক্ষমা। তবে হ্যাঁ, যা হয়েছে তা ভুলে যাওয়ার কোনো প্রতিশ্রুতি কিন্তু সে দিল না। শেষমেশ মাসুদের বলা কয়েকটা কথাতেই যেন সব হিসেব চুকে গেল। সে বলল, আমি আমার অধিকার ফিরে পেয়েছি, কোনো তরোয়াল বা 1 ফোঁটা রক্ত ছাড়াই। এবার যাও, মনে রেখো, দুনিয়াটা একটা ঘুরন্ত চাকা। এর মানে হলো এখানে প্রতিশোধ নেওয়া হলো না, বরং নৈতিকতার জোরেই আসল ন্যায়বিচারটা প্রতিষ্ঠা করা হলো। গল্পের শেষ দৃশ্যটা সালেমের। সে এখন সুস্থ কিন্তু সর্বশান্ত, একদম পথের ভিখারি। হাতে একটা কাঠের লাঠি নিয়ে সে একা একা মরুভূমির দিকে হেঁটে চলে যাচ্ছে। তার নাম, তার যশ, তার পাপের ওপর গড়ে তোলা সেই বিশাল সাম্রাজ্য, সবকিছু যেন মরুভূমির বালির ওপর পায়ের ছাপের মতো মিলিয়ে গেল হাওয়ায়। আর এই গল্পটা শেষ হচ্ছে একটাই চরম সত্যি কথা দিয়ে। ন্যায়বিচার হয়তো কিছু সময়ের জন্য ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু সেটা কখনো মরে না। এই গভীর ভাবনাটা নিয়েই আজকের মতো শেষ করা যাক।